নমস্কার, খবর দিনভরে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো বরানগরের দিকে। বরানগরে 3 পুরুষের রহস্য মৃত্যুর খবর সামনে উঠে আসছে, যেখানে একই বাড়ি থেকে মিলল তিন জনের দেহ বরানগরে, এবং সেখানে কিন্তু ঘর থেকে মিলল বৃদ্ধ ও তার ছেলে এবং নাতির দেহ। অর্থাৎ একই পরিবারের 3 পুরুষের রহস্য মৃত্যু। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের কাছে যাব। সুবীর, একই পরিবারের তিন জনের রহস্য মৃত্যু, কি জানা যাচ্ছে? দেখো, বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড নিরঞ্জন সেন নগর, সেখানেই কিন্তু 3 জন বাড়িতে থাকতেন, অর্থাৎ দাদু, বাবা এবং নাতি। শঙ্কর হালদার এবং তার যে ছেলে, তার ছেলের নাম হচ্ছে বাপ্পা হালদার এবং তার নাতির নাম হচ্ছে দেবপ্রণ্য হালদার, যার ডাকনাম বর্ণ ছিল। এবং তারপরে কিন্তু আজকে সকালবেলা এলাকার লোক পচা গন্ধ পায়। তারপরে কিন্তু তারা ঘটনাস্থলে থেকে পুলিশকে খবর দেয়। বরানগর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং এসে বাড়ির তালা ভেঙে কিন্তু মৃতদেহ উদ্ধার করে। এই যে 3 জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে, বাড়ির একটি ঘরের মধ্যে শঙ্কর হালদার যিনি রয়েছেন, তিনি কিন্তু তার মাথার মধ্যে আঘাতের চিহ্ন ছিল। এবং তারপরে আরেকটি ঘরে এই যে দেবপন্ন হালদার এবং যে নাতি এবং তার যে বাবা বাপ্পা হালদার, তারও কিন্তু মৃতদেহ উদ্ধার করেছে। এবং বাপ্পা হালদারের পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে এবং সেই কোপানোর কিন্তু চিহ্ন দেখা গিয়েছে। পাশাপাশি যে শঙ্কর হালদার, তারও কিন্তু মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে বরানগর থানা পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সাউথ অনুপ কুমার সিং এর নেতৃত্বে কিন্তু যারা আধিকারিক রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই যে বাড়ির মধ্যে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা পুরো বাড়ির ভেতর এবং বাইরে কিন্তু মুড়ে ফেলা ছিল। এই যে সিসিটিভির যে ফুটেজ এবং এই যে ফুটেজ সংগ্রহ করতে পারেনি পুলিশ, কারণ সিসিটিভির যে ডিভিআর রয়েছে, সে ডিভিআর বক্স কিন্তু সেখান থেকে নিখোঁজ রয়েছে বাড়ির ভেতর থেকে। এবং এলাকার যারা বাসিন্দা রয়েছেন, একটু কথা বলবো। এই যে এলাকার আপনারা যে রয়েছেন, কি দেখতে পেলেন? দেখুন, আমি আমাদের প্রত্যেক বছর আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে আমরা একটা বর্ণাঢ্য পদযাত্রা করি। প্রত্যেক বছর বর্ণাঢ্য পদযাত্রা হওয়ার পর আমরা বাড়িতে আসি। এর আগে গতকাল আমাকে ফোন করে আশেপাশে যারা রয়েছেন আমাকে ফোন করে বলেন, সোমনাথদা এখান থেকে প্রচণ্ড পরিমাণে একটু গন্ধ বেরোচ্ছে। যেহেতু সামনে পুকুর, ইঁদুর ফিদুর মরেছে হয়তো ভেবেছি, তার জন্য হয়তো ইঁদুর মরেছে। আমি বললাম হয়তো দেখো ইঁদুর ফিদুর মরেছে। আর সকালবেলা থেকে প্রচণ্ড পরিমাণের গন্ধটা বেরোতে থাকে এবং তারা আবার ফোন করে বলে যে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। কিরকম মানুষ ছিলেন এলাকায়, কিরকম মানুষ ছিলেন? প্রচুর পরিমাণ, আমাদেরটা এই জায়গাতে তো অনেক মানুষের সমাগম। এখানে প্রচুর, সামনেই যেহেতু ক্লাব সংগঠন রয়েছে, তার মধ্যে আজকে রবিবার, সেই সূত্রে আজকে প্রচুর লোকজন ছিল। আমরা এসে দেখলাম যখন জানলার শঙ্কর হালদার, বাপ্পা হালদার মানুষ। আপনাদের জানিয়ে রাখি, অবসাদে খুন করে নাকি আত্মহত্যা নাকি দুষ্কৃতী হামলা, তদন্তে পুলিশ। मे बी कोई एक लोग अन्य 2 लोगের মার্ডার করে নিজের সুসাইড করে নিচ্ছে। দিস ইজ পসিবল। আর কাটিং ইনজুরি আছে, কোনো ভারী জিনিস জেনারেলি হ্যান্ড এন্ড নেক। 2 লোক বারান্দায় আছে, যে বুড়ো লোক আছে ও নিজের রুমের মধ্যে। মনে হচ্ছে 1-2 দিন আগে, কিন্তু কনফার্ম পিএম এর পরে আমরা বলতে পারবো কি কতদিন আগে ডেথ। এক্সপার্ট আছে, ও বলতে পারবেন কি ওনার বডিতে কিছু পয়জন বা কিছু খাইয়েছে। উইটনেস আছেন, ওনারা বলছেন তালা জেনারেলি দেওয়া বাইরে থেকে। সিসিটিভি ফুটেজটা আমরা দেখার চেষ্টা করছি। এখন ডিভিআর আর ওটা পেলাম না। ডিভিআর পেলে আমরা অবশ্যই ওটা অ্যানালিসিস করে এটা প্রিলিমিনারি কিছু বলা যাবে না কি প্ল্যান ছিল কি ছিল। আর অন্যদিকে পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। সুইসাইড যদি দেখি, তা সুইসাইড করলে কখনো এরকমভাবে ক্ষতবিক্ষত অবস্থা কেউ পড়ে থাকবে না। 3 জনেরই দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছে এবং আমি ভেতরে ঢুকে দেখেছি, আইডেন্টিফাই করেছি। সামনের ঘরে হচ্ছে বর্ণ এবং তার বাবা পড়ে রয়েছেন এবং মাটিতে, এবং যিনি পিসেমশাই হন তিনি ভেতরে পিসেমশাই তার নিজের ঘরে তিনি মাটিতে পড়ে রয়েছেন। ঘরে সামনে যা দেখছিলাম তাতে লন্ডবন্ড দেখলাম, এবার সামনে দিকতে, এবার ভেতরে তো আমি তো ঘরের ভেতরে ঢুকিনি। দেখুন, সেটা তো তদন্তে বোঝা যাবে যে কি গেছে না গেছে। আবারও যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, আত্মীয়ের দাবি যে সেখানে তো কোনোভাবে এটা আত্মহত্যা নয়, খুনি হয়েছেন 3 জন। দেখো, এই জায়গা থেকে একটা তথ্য উঠে আসছে পুলিশের কাছ থেকে যে এই বাড়ির বাইরে এবং ভেতরে সিসিটিভিতে মরে ফেলা ছিল এবং সেই সিসিটিভি যে ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করতে গিয়েছিল, কিন্তু কোনো একটা জায়গায় সিসিটিভি ক্যামেরার যে ডিভিআর বক্স, সে ডিভিআর মেশিন কিন্তু পুলিশ পায়নি। সে ডিভিআর মেশিন কোথায় চলে গেল, কে নিয়ে গেল, এই নিয়ে কিন্তু প্রশ্ন। এবং পুলিশ একটা জায়গা থেকে আরেকটা জায়গা সন্দেহ করছে, যেই জায়গাতে অর্থাৎ যেই বাড়িতে নিচতলায় ভাড়াটে ছিল, সে
ভাড়াটে কিন্তু সকাল 9টা থেকে নিখোঁজ রয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে মানে বাপ্পা হালদার তার স্ত্রী গত 1.5 বছর আগে কিন্তু এই এলাকা থেকে চলে যায় অন্যত্র, এবং অন্য একজন ব্যক্তির সঙ্গে কিন্তু সে বসবাস করছে, এমনটাই আমরা জানতে পেরেছি। পুলিশ কিন্তু সন্দেহের তালিকায় এই যে বাপ্পা হালদারের স্ত্রী, অর্থাৎ যে 1.5 বছর আগে। প্রশ্ন হচ্ছে যে এই 3 জনের মৃত্যু কবে হয়েছিল, এই 3 জনকে শেষবার কবে দেখা গেছে, এটাই তো এখন প্রশ্ন উঠছে। দেখো, এই যে শঙ্কর হালদারের যিনি মেয়ে রয়েছেন তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন আমাদেরকে যে গত 9 তারিখে কিন্তু তার সাথে কথা হয়েছিল, এবং তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলা 11টার সময় তিনি শঙ্কর হালদারের ফোন করেন। শঙ্কর হালদার অর্থাৎ তার বাবা, শঙ্কর হালদারের ফোন কিন্তু রিং হয়ে যায়, কিন্তু কেউ ধরে না। তারপরে কিন্তু তার ছেলে অর্থাৎ তার ভাই বাপ্পা হালদারকে যখন তিনি ফোন করেন, তার ফোন কিন্তু সুইচ অফ বলে, এবং তারপরে তারা কিন্তু কোনো রকম যোগাযোগ করতে পারেন না। আজকে সকালে যখন স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে গন্ধ পায়, তখন কিন্তু তাদের সন্দেহ হয়, এবং তারা বরানগর থানা পুলিশকে খবর দেয়। বরানগর থানা পুলিশ এসে দেখে বাইরে থেকে গেট তালা দেওয়া, এবং তালা ভেঙে যখন তারা ভেতরে ঢুকে দেখা যায় এসি চলছে, ঘরের ভিতর ফ্যানও চলছে, এবং একটি ঘরের মধ্যে শঙ্কর হালদার রক্তাক্ত অবস্থায়। আপনাদের জানিয়ে রাখি যে বৃহস্পতিবার শেষ কাজে গিয়েছিলেন ওই বাড়ির রাঁধুনি, তারপর থেকে গেটে তালা মারা, তাই কাজে গিয়েও ফিরে যেতে হয়েছিল ওনাকে। রাঁধুনি তিনি দাবি করছেন, শুনুন। বৃহস্পতিবার। আচ্ছা, তারপরে কি বলেছিল বৃহস্পতিবার? না, কিছু বলেনি। তারপর থেকে না যাচ্ছিলেন না কেন? উনি তালা মারা তো কি কেন যাবো, ওই জন্য চলে এসেছিল। হ্যাঁ আচ্ছা, গিয়ে ডাকাডাকি করেন? হ্যাঁ, ডেকেছি তো, বেল বাজিয়েছি, সারা পাইনি, চলে কটার এসেছি। সময় যেতেন? 9টায় যেতাম, 11টায় আসতাম। বৃহস্পতিবার কখন এসেছিলেন কাজ করতে? 11টার সময় এসেছি, 9টায় যেতাম, 11টায় আসতাম। আচ্ছা, তারপর মানে সেদিনকেই লাস্ট দেখা হ্যাঁ, হয়েছিল? হ্যাঁ, আর দেখা শুক্রবার হয়নি। থেকে এদেরকে আর দেখা না 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 না। আবারও যাব প্রতিনিধি সুবীর। পুলিশের তরফ থেকে যেমন একদিকে বলা হলো যে নার্ভ কাটিং ইনজুরি রয়েছে, এবং পুলিশের তরফ থেকে এমনটাও মনে করা হচ্ছে হয়তো একজন তিনি অন্য দুজনকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন। সেক্ষেত্রে একটা প্রশ্ন সামনে উঠে আসছে যে এনারা কি কোনো প্রকারভাবে মানে অবসাদে ভুগছিলেন? সুবীর, শোনা যাচ্ছে? সুবীরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি যে আত্মীয়ের তরফ থেকে কিন্তু এও দাবি করা হচ্ছে যে অভিজিতের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় তিনি অন্যত্র থাকেন। আমরা তো আজকে সকালে খবর পেয়েছি, বলছে যে গন্ধ বেরোচ্ছে এরকম। হ্যাঁ, বাড়ির থেকে শিগগিরই আসে। ভেতরে এমনি উঁকি মেরে দেখলাম পুরো রক্তে ইসে রয়েছে। অভিজিৎ হালদার রয়েছে মাঝখানে, সামনে একদম দরজার সামনে রয়েছে বর্ণ যে, আর বাবা যে আমার পিসামশাই হয় সে একদম ঘরে রয়েছে। উনি যে ঘরে থাকতেন সেই ঘরেই ছিল। একটা গন্ডগোল হয়েছিল মাঝে, ওর বর্ণর মা একজনকে ভালোবেসে ও চলে গেছে। হ্যাঁ, ওইটাতেই ওরা ফার্স্টেশনে ভুগছিল। আমাকে আমার মামি ফোন করলো, ফোন করে বলল যে আশেপাশের লোক বলছে ঘরের থেকে গন্ধ বেরোচ্ছে। শুনে আমি বললাম আমার তো কদিন ধরে ফোনের সুইচ অফ দেখছি, আমি আজকে যাব। তখন ওরা বললো তুমি এক্ষুনি এসো। শেষ কবে কথা হয়? 9 তারিখে। কার সাথে কথা হয়? ভাইয়ের সাথে, ভাইয়ের ছেলের সাথে। আচ্ছা, এমনি ভালো ছিল, ওরা শোকটা কাটিয়ে উঠেছিল যে বউ চলে গেছে, আসবে, আজ হোক কাল হোক আসবে, এরকম একটা মনের মধ্যে। আর ছেলেটা খুলি বলতো আমার মাকে এনে দাও। সেই বিষয় নিয়ে লিখে আমাদের যে সিরিয়াস অবজেকশনস ছিল এবং তার যুক্তিটা কি তার পিছনে, এটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবং এটাই আমরা বলি যে যখন একটা অহংকারী দাম্ভিকতা চলে আসে সরকারের মধ্যে, তখন এই সংখ্যার মধ্যে দিয়ে আসে, সিটের সংখ্যার মধ্যে দিয়ে, যেটা ব্রুট মেজরিটি, তখন তারা ভাবেন যে একটা দেশ বহুমুখী হবে না, একটা মুখী হবে, এবং নেতৃত্বেরও একটা মুখী হবে, ভাষারও একটাই মুখী হবে, ধর্মেরও একটা মুখ হবে। এটা তো হয় না। তিনি জানেন, ভারতবর্ষের নাগরিকও তিনি, মোদিজি, এবং ভারতীয় জনতা পার্টি সকল দেশের নাগরিক। হ্যাঁ, এটা আলাদা। শান্তনু ঠাকুর আবার বলে আমি নাগরিক না ইত্যাদি, ওটা আলাদা বিষয়, কিন্তু অধিকাংশ তো বলে। তো আমরা জানি যে আপনারা যখন স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং তারপরেও, তার আগেও জন্ম করেন, কিন্তু আপনি বহুমুখী ডেমোক্রেসি দেখেছেন, প্লুরালিস্টিক সোসাইটি দেখেছেন, প্লুরালিজম দেখেছেন।
এটাই কিন্তু ভারতবর্ষ, এবং এটাই গণতন্ত্র বলে, সংবিধানও বলে যে মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে। আপনি মাল্টি পার্টি গণতন্ত্রকে তুলে দিচ্ছেন, যে অনেক রাজনৈতিক দল থাকবে না, একটি রাজনৈতিক দল থাকবে। অনেক নির্বাচনের কথা বলেছেন, না অনেক নির্বাচন হবে না, একটাই নির্বাচন হবে। বহু এর মধ্যে সমস্যাগুলো আছে। সেই সমস্যাগুলো ধরুন কেন্দ্রের একটা নির্বাচন হবে, লোকসভা নির্বাচন, তার সঙ্গে বিভিন্ন রাজ্যের নির্বাচন একসঙ্গে হবে। কি করে হয়? ধরুন একসঙ্গে হলো, তারপরে দেখা গেল কোনো রাজ্যের নো কনফারেন্স ইত্যাদি হলো, ওখানে সরকার পড়ে গেল, তারপর আর কি বৃত্তান্তটা কি? তার মানে আপনি বুলডোজ করবেন, এই বুলডোজার রাজনীতি করছে, বুলডোজার অফ ডেমোক্রেসি তারা। এটা হতে পারে না। আর যখন প্রত্যেকটি রাজনৈতিক দল তার মতামত জানাচ্ছেন, সেটাকে তারা মানবেন না। আপনি বেসিক ক্যারেক্টার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসিকে চেঞ্জ করছেন, এটা তো তাদের অধিকার নেই, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে না। সংবিধানের বিরুদ্ধে আপনারা কাজ করছেন, এই প্রতিবাদটাই আমরা করলাম। আগামী শুক্রবার প্রথম দফার নির্বাচন, তার আগে একটা জিনিস উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যায়, পঞ্চায়েত জেলা পরিষদ পরিদর্শী হতে পারলেও বারবার বিধানসভা লোকসভাতে তৃণমূলের ফলাফল তুলনামূলক একেবারে খারাপ। সেই জায়গাটা কেন হচ্ছে? দলীয় তরফে কি মনে করা হচ্ছে যে এই পঞ্চায়েত বা জেলা পরিষদের ক্ষেত্রে যে ফলটা করতে পারছে তৃণমূল, সেটা কেন ধরে রাখা? না দেখুন, আমরা প্রথমে তো একটা বলে দিই যে দলীয়ভাবে আমরা হয়তো অত সিট জিতেনি বলে আমাদের কোনো উন্নয়ন ওখানে স্তব্ধ হয়নি, এইটা বন্ধও হয়নি। পঞ্চায়েতের ক্ষেত্রে এটা মানুষকে বলা হয়েছে, দেখুন যারা জিতেছেন তারা বঞ্চনা করছেন, আর আমরা জিতিনি তবুও আমাদের উন্নয়ন যেমন পুরো রাজ্যে হচ্ছে এখানেও হচ্ছে। মানুষ কিন্তু আস্তে আস্তে সেটা বুঝতে পারছেন। ভুল যারা বলেছিলেন আলাদা সেখানে একটা রাজ্য করে দেবেন, এটা একটা ভাগাভাগি রাজনীতি, কিছু ভেস্টেড ইন্টারেস্টগুলোকে উৎসাহ প্রোৎসাহন দেয়া। আমরা প্রত্যেকটি কমিউনিটিকে নিয়ে দিদি যেমন ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছে। দেখুন অবিচল আমাদের কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আমরা অবিচল থাকবো, বাংলা একই থাকবে, কিন্তু এরা বাংলার ভাগাভাগি করছে। একদিকে আমরা জানি যে আজই নববর্ষের সকালেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বিজেপি, এবং নির্বাচনী ইশতেহার প্রকাশকে, বিজেপির ইশতেহার প্রকাশকে কটাক্ষ তৃণমূলের। তখনই অন্যদিকে আমরা জানি যে ইশতেহার ভাষণেও হুঁশিয়ারি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, দেশের স্বার্থে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না সরকার। গরিবদের যারা লুট করেছে তারা জেলে যাচ্ছে, ইশতেহার প্রকাশে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। आपने देखा है कि पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। দুর্নীতিবাজদের কেন নিজেদের দলে নেয় বিজেপি, কটাক্ষ খার্গের। जो लोग लूटे वो उनके झोली में है, शाह के वॉशिंग मशीन में जाके क्लीन होकर बाहर आए। अगर भ्रष्टाचारियों को आप नहीं छोड़ने वाले हैं तो उनको पकड़ लेके अपने पार्टी में क्यों लिए? ये लोग भ्रष्ट हैं, इसीलिए। হাতে গোনার মাত্র 4 দিন, তারপরেই শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন। আর এরই মুখে কার্টুনে বিতর্কের অভিযোগ সামনে উঠে আসছে রিষড়া থেকে। রিষড়া সিপিআইএম এর কার্টুনে বিতর্ক, যেখানে অভিযোগ উঠে আসছে জাতীয় ফুল পদ্মকে অবমাননা করা হয়েছে, অর্থাৎ জাতীয় ফুল পদ্মকে অবমাননার অভিযোগ। এবং বিতর্কে আপনাদেরকে জানিয়ে রাখি, তড়িঘড়ি কার্টুন মোছার সিদ্ধান্ত সিপিআইএম এর। যে ছবি আপনারা দেখছেন রিষড়ায় দেওয়াল লিখন, যেখানে কার্টুন আঁকা হয়, এবং অভিযোগ যে সেই কার্টুনে জাতীয় ফুল পদ্মকে অবমাননা করা হয়েছে। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রানার কাছে যাব। রানা, বিতর্ক উঠতেই তো তড়িঘড়ি কার্টুন মোছার সিদ্ধান্ত নিয়েছেন সিপিআইএম, সেক্ষেত্রে সিপিআইএম এর তরফ থেকে কোনো বক্তব্য সামনে উঠে এসেছে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, যেটা হচ্ছে যে এই যে মানে
এই দেয়াল যে লেখা হয়েছে রিসরা তোমার বাঙ্গুর পার্ক যে এলাকায় সেখানে এই যে রিসরা যে মানে দীপশিতা ধর তার সমর্থনে কিন্তু যে কার্টুন চিত্রটা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পদ্ম ফুলের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার নিচে রয়েছে অমিত শাহর ছবি। সেটা নিয়ে কিন্তু ভারতের জাতীয় ফুল তাকে অবমাননা করা হয়েছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিজেপি নির্বাচন কমিশনে একটি অভিযোগ জানিয়েছে। তবে সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা টোটালি একটা ভুল করা হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি এই যে কার্টুন চিত্র দেওয়ালটা কিন্তু মুছে দেওয়া হবে একেবারে। এবং দেওয়াল লিখনে তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ, তৃণমূল বিজেপি কি বলছে শোনাবো আপনাদের। সিপিএম বড় বড় কথা বলে, যে সিপিএমের ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি যে প্রচারে এসে তারা বিভিন্ন ধরনের প্রচার করছে, তাদের কাছে এই কুরুচিকর একটা চিত্র, তাদের কুরুচিকর মানসিকতা, যেটা আমার মনে হয় যে সমাজের পক্ষে একটা খুব বাজে বার্তা যাবে। এটা আমাদের জাতীয় ফুল, এটা বিজেপির সিম্বল মাত্র নয়। আর যেই ফুল মা দুর্গাকে যেই পদ্ম ফুল দিই আমরা, কৃষ্ণর পুজো করি যেটা দিয়ে আমরা, সেই ফুলের উপরে এভাবে লাঠি দিয়ে সিপিআইএম এই দেওয়াল লেখন করেছে। কতটা বিকৃত মানসিকতা সেটার পরিচয় ওনারা এখানে দিচ্ছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, হাতে গোড়ার মাত্র কয়েকটা দিন। আর আজ একেতে রবিবার, তার উপর পয়লা বৈশাখ। এই দিনটা কিন্তু একেবারে হাতছাড়া করতে নারাজ প্রার্থীরা। বাংলা বছরের প্রথম দিনে দেখুন খাঁটি বাঙালি সাজে অভিনেতা দেব, আর অপরদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রে তিনি তো তৃণমূল প্রার্থীও। একেবারে রঙিন সাজে দেব আজ ময়দানে নেমে পড়েছেন, কারণ নির্বাচনী কেন্দ্রে তিনি প্রচারে। রবিবার নিজেরই নির্বাচনী কেন্দ্রে প্রচারে যাওয়ার আগে ঘাটাল কলেজ মোড় এলাকায় একটি সংস্থার বর্ষবরণ অনুষ্ঠানে তিনি যোগ দেন। সমস্ত বাঙালিদেরকে নতুন বছর অনেক 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 শুভেচ্ছা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলবো কি শান্তিপ্রিয় ভাবে যেন আমরা থাকি। একটা বন্ধুত্বর একটা মাহল যেন তৈরি হয়, যেখানে সৌজন্যতা থেকে আরম্ভ করে ভদ্রতা থেকে আরম্ভ করে সেটা আদান প্রদান যেন হয় আমাদের সবারই মধ্যে, এবং ভগবান যেন আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং শান্তিতে রাখুক।